আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 22 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বস, আমাদের মাফ করে দেন, মায়ান ভাই চলে আসা এই কাজটা শেষ করতে পারেনি। চান্দুলাল উঠে গিয়ে দুটোর পেটে লাথি মারে, গালি দিয়ে বলল, এত ভয় পাস ওকে যে আমার আদেশ অমান্য করিস? নীলা তাচ্ছিল্য করে বলল, ওকে তো তুমি লাই দিয়ে মাথায় তুলেছ, এখন এমন করছো কেন? চান্দুলাল বলল, তুইও। নীলার আগে ফুঁসে উঠে খুব নিয়ে বলল, আমি এত সহজে ওর মৃত্যু চাই না, ওকে তুলে আনো, ওর হাত পা ভেঙে ঘাট থেকে মাথা আলাদা করে মায়ানকে প্লেটে সাজিয়ে উপহার নিতে চাই আমি, তা না হলে আমার শান্তি নেই। চান্দুলাল বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, মেয়েটাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করছি। সহকারী বলল, অসম্ভব, মায়ান ভাই থাকতে এটা সম্ভব হবে না। চান্দুলাল রাগ দেখাতে চাইলো, নীলা থামিয়ে দিয়ে বলল, মায়ানের অনুপস্থিতিতে ওর মনে ভয় তৈরি করো, স্বামীর বিপদ শুনলে নিশ্চয়ই ছুটে আসবে। নীলার পরিকল্পনা শুনে দুজনেই কুটিল হাসলো। অবশেষে মায়ানকে জব্দ করতে পারবেও। আর এদিকে ভোররাতে মায়ান জরুরি কাজে বের হয়েছে, সেই থেকে প্রিয়তার চিন্তা শুরু। কাজে আছে ভেবে ফোন করতেও ভয় পাচ্ছে। ওর চিন্তার সুতো ছিল ফোনের রিংটোনে। মায়ান কল করেছে ভেবে দৌড়ে গিয়ে কল রিসিভ করলো, কিন্তু কণ্ঠটা মায়ানের না। তারপর বলল, হ্যালো কে? ওপাশ থেকে বলল, আমি কে সেটা জেনে কি করবেন, মূল কথায় আসি। মায়ান মানে আপনার স্বামীর অবস্থা ভালো না, বাঁচাতে চাইলে আমাদের দেওয়া ঠিকানায় চলে আসুন। মায়ানের কিছু একটা হয়েছে শুনে প্রিয়তার হাত পা ঠান্ডা হয়ে আসে। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কোথায় আসতে হবে? লোকটা জায়গা বলে দিতে মায়ান দ্রুত বেরিয়ে পড়ে। রাস্তায় মায়ানকে বহুবার কল করেও লাভ হলো না, ফোন বন্ধ। ও ধরে নিল মায়ান কোনো বিপদে পড়েছে। শুনশান রাস্তা, সচরাচর এত বেলা পর্যন্ত রাস্তায় এতটা শুনশান থাকে না। প্রিয়তা সেসব নিয়ে মাথা ঘামালো না, ওর মাথায় মায়ানের চিন্তা ভর করেছে। এদিক ওদিক না তাকিয়ে হাঁটতে লাগলো। পেছন থেকে ওর মুখ কেউ চেপে ধরে গাড়িতে তুলে ছাড়া পেতে প্রিয়তা চমকে উঠে। চান্দুলালের লোক। তারপর বলল, তোমরা আমাকে ধরে এনেছো কেন? ছাড়ো বলছি। লোকগুলো বলল, আমরা তো আপনাকে ধরে আনিনি, আপনি নিজে আমাদের ফাঁদে পা দিয়েছেন। প্রিয়তা বলল, তার মানে মায়ানের বিষয় যে কল করেছিল সেটা তোমরা? লোকজন বলল, হ্যাঁ, এবার চলুন শ্বশুর বাড়ি ছেড়ে জমের বাড়ি যাওয়ার সময় এসে গেছে। প্রিয়তা বলল, ছাড়ো আমায়, যেতে দাও, ভুলে গেছো আমি কে? মায়ান রেজার স্ত্রী আমি, উনি জানলে একটাকেও আস্ত রাখবে না। লোকগুলো বলল, এই চুপ, আগে নিজে বাস, তারপর আমাদের মারার কথা ভাবিস, এই গাড়ি চালান। প্রিয়তা নিজের করা বোকামিতে কপাল চাপড়াচ্ছে, এত ভুল করে ফেললো। গাড়ি একটু পর থামলো কোথাও, সবাই বিড়ি সিগারেট খেতে নামে। তখনই পাশ থেকে একটা গার্ড বলে ওঠে, ভাবি আপনি আমাকে ধাক্কা মেরে পালিয়ে যান। প্রিয়তা অবিশ্বাস্য চোখে তাকালে লোকটা বলল, মায়ান ভাই আমার অনেক উপকার করেছে, আমি বেঁচে থাকতে তার বউয়ের কোনো ক্ষতি হতে দেব না, এই সুযোগ আপনি পালিয়ে যান। প্রিয়তার চোখ কৃতজ্ঞতায় নুয়ে পড়লো। সময় নষ্ট না করে গাড়ির পেছন দিক দিকে দৌড়ে পালায়। ও আরেকজন গার্ড দেখে ফেলায় চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে বাকিরা সজাগ হয়ে যায়, প্রিয়তাকে তাড়া করে। প্রিয়তা প্রাণপণে ছুটছে, ধরা পড়লে চলবে না, ওকে বাঁচতে হবে, মায়ানের কাছে পৌঁছাতে হবে। আর এদিকে মফিজ বলল, ভাই ভাবির খোঁজ পাইছেন? মায়ান প্রিয়তাকে না পেয়ে পাগল প্রায়, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও প্রিয়তাকে পায়নি। ওর ফোনের লাস্ট লোকেশন ট্রেস করে গাড়ি নিয়ে উন্মাদের মতো বেরিয়ে পড়েছে, সঙ্গে মফিজও আছে। তারপর বলল, এখানেই কোথাও থাকা উচিত, ফোনের লোকেশন তো তাই বলছে। সকালে আননোন নাম্বার থেকে একটা কলও এসেছিল, প্রাইভেট নম্বরের জন্য খুঁজে পাইনি। এই মেয়েটা এত বোকা কেন? নাকি সব মেয়েরাই আমারটার মতো বোকা আর গাধা হয়? এখন আমি ওকে কোথায় খুঁজবো? মফিজ বলল, হতাশ হইবেন না ভাই, চলেন ওই দিকটাই খুঁজি। মায়ান বলল, চল। মায়ানেরা এগিয়ে যেতেই এক জায়গায় লোকজনের জটলা দেখতে পেল। যত এগিয়ে যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে, সবাই আগ্রহ নিয়ে ভিড়ের মতো যাচ্ছে, আবার কেউ কেউ হাই হাই করতে করতে ফিরে আসছে। মায়ান একজনকে ধরলো, তারপর বলল, ওইখানে কি হয়েছে, এত ভিড় কেন? লোকটা বড় আফসোসের সাথে বলল, আর বললেন না, একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো না। মায়ানের চোখ দুটোর আগে জ্বলে উঠলো। লোকটার কলার চেপে ধরে আগে হিসিস করতে বলল, শালা একটা মানুষ মরে যাচ্ছে আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আর হাই হাই করছিস কেন? মেয়েটাকে হসপিটালে নিয়ে যেতে পারিস না? লোকটা থতমত খেয়ে বলল, এইসব পুলিশি মামলায় নিজেকে কে জড়াতে চাই, আপনার দরদ লাগলে আপনি যান। মায়ান লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, মনের রাগ মেটালো কয়েকটা গালি দিয়ে। অতঃপর ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। মেয়েটা একপাশ হয়ে পড়ে আছে, মাথা ফেটে রক্ত বের হয়েছে, চুলগুলো মুখের উপর লেপটে থাকায় মুখ দেখা যাচ্ছে না। এমনিতেই মায়ান ঘাবড়ে যাওয়ার মতো ছেলে নয়, কিন্তু আজকে কেন জানি ভয় ভয় লাগছে। প্রিয়তাকে খুঁজতে বের হয়েছে ও, আর এখনই এই অবস্থা। মেয়েটার বয়স কত হবে? প্রিয়তার বয়সের ওই বয়স। মায়ান আস্তে করে ওর মুখের উপর থেকে চুল সরাতেই চমকে ওঠে, শরীর অবশ্যই আসছে, কোনো মতো কম্পিত গলায় ডেকে ওঠে, পাখি। অতঃপর রাস্তায় নেতিয়ে পড়ে। মফিজ দ্রুত এগিয়ে এসে ধরলো ওকে, আতঙ্কিত গলায় ডাকলো, ভাই শক্ত হন, ভাবির নিঃশ্বাস পড়তেছে এখনো, ভাবিকে দ্রুত হসপিটালে নিতে হইব, জলদি চলেন ভাই। মায়ের নিজেকে সামলে নেই, এলোমেলো পায়ে উঠে রক্তাক্ত প্রিয়তাকে কুলে তুলে নিয়ে দৌড়ের উপর গাড়িতে চড়ে আসে। পেছনের সিটে বসেই মফিজকে হুকুম দেয়, গাড়ি স্টার্ট দে মফিজ। মফিজ আদেশের অপেক্ষা করলো না, তার আগে গাড়ি স্টার্ট দেয়। মায়ানের চোখে আতঙ্ক, ও প্রিয়তাকে আগলে নিয়ে অধৈর্য গলায় ডাকে, পাখি এই পাখি, কথা বলো না, এসব কি করে হলো বলো তো? তুমি এখানে এত দূরে কি করছিলে? এই পাখি, প্রিয় পাখি আমার, আমাকে ছেড়ে যেও না কিন্তু, তুমি জানো না
তোমাকে ছাড়া আমি একা হয়ে যাব। মফিজ ভঙ্গুর মায়ান রেজাকে দেখলো, যাকে কখনো তার বাবা মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলতে দেখেনি। সে একটা মেয়ের জন্য কাঁদছে, আহাজারি করছে। মফিজ গাড়ির স্পিড বাড়ায়, যে করেই হোক প্রিয়তাকে বাঁচাতেই হবে। আর এদিকে আয়াজ বাড়ি ফিরে এসে বলল, তুমি এটা কিভাবে করতে পারো আম্মু? আমি তোমার থেকে এটা মোটেও আশা করিনি। আয়াজ বাড়ি ফিরে এসে পিহুকে খুঁজে কোথাও না পেলে তাহমিনা জানায় উনি পিহুকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আয়াজের প্রথমে বিশ্বাস হয়নি, এতদিনেও বুঝে গেছে তাহমিনা পিহুকে ভালোবেসে ফেলেছে, তাহলে কি এমন হলো যে পিহুকে উনি বের করে দিলেন? তাসনিম টিটকারি করে বলল, খুব বড় বড় কথা শিখেছিস তাই না আয়াজ? মায়ের মুখের উপর কথা বলছিস। লোকে ঠিকই বলে সঙ্গদোষে লোহা ভাসে, ওই অসভ্য মেয়েটার সাথে থেকে তুইও অসভ্য অভদ্র হয়ে গেছিস। পিহুকে নিয়ে বাজে মন্তব্য করায় আয়াজ গর্জে ওঠে, প্রতিবাদ করে বলল, একদম পিহুকে নিয়ে বাজে কথা বলবে না খালামণি। আমি খুব ভালো করে জানি তুমি ওকে পছন্দ করো না, নিশ্চয়ই তুমি আম্মুকে কিছু বুঝিয়েছো তাই না? আয়াজের তীক্ষ্ণ চাহনিতে তাসনিম চোরাচোখে এদিক ওদিক চাইলো। তাহমিনা শাসিয়ে বলল, তাসনিম একদম ঠিক বলেছে, তুই ওই মেয়েটার মতো অসভ্য হয়ে গেছিস। বারবার ওই মেয়েটা বলে আয়াজ বিরক্ত হলো, তারপর বলল, বারবার ওই মেয়েটা কাকে বলছো? ওই মেয়েটা আমার বউ হয়, ওর একটা নামও আছে, সো প্লিজ ওকে ওর নাম ধরে ডাকবে। তাসনিম বলল, দেখেছিস আপু পিয়ালির মেয়েটা কিভাবে আমাদের আয়াজের মাথাটা খেয়েছে, নয়তো আয়াজ তো এমন ছিল না। আয়াজ বলল, এক মিনিট, পিয়ালির মেয়ে মানে? তাসনিম বলল, হ্যাঁ পিয়ালির মেয়ে, যে তোর মাকে চোর অপবাদ দিয়েছিল, যার জন্য তোর মা আজও কষ্ট পায়, সেই পিয়ালির মেয়ে পিহু। আয়াজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আফতাবও বাড়ি ফিরে এসেছে। তাসনিমের কথার ধাঁচে বোঝা যায় পিহুর আসল পরিচয়টা সবাই জেনে গেছে। তারপর বলল, মায়ের দোষে কেন মেয়ে শাস্তি পাবে তাহমিনা? দোষ পিয়ালি করেছে, পিহু তো করেনি। আফতাবকে দেখে তাহমিনা ফুঁসে ওঠে, ক্ষিপ্ত গলায় বলল, তুমি আর দুনিয়ার মেয়ে খুঁজে পাওনি, শেষে ওই পিয়ালির মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলালে? আমি বিশ্বাস করতে পারছি না, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আফতাব বলল, ওই পিয়ালির মেয়ে তোমার ছেলেকে স্বাভাবিক করেছে। নিজের ছেলেকে দেখেছো তুমি, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? কার জন্য? সব ওই পিহুর জন্য হয়েছে। মেয়েটা মিথ্যার আশ্রয় নিয়ে এ বাড়িতে আসতে চায়নি, আমি জোর করেছি। ও এসেছিল ওর মায়ের হয়ে ক্ষমা চাইতে, ওর অসুস্থ মায়ের ইচ্ছা পূরণ করতে। আর আমি চেয়েছিলাম আমার স্ত্রী এই যন্ত্রণা থেকে মুক্তি পাক, কেউ না জানুক। আমি তো জানি তুমি এখনো পিয়ালিকে কতটা ভালোবাসো। তাহমিনা এখনো পিয়ালিকে ভালোবাসে শুনতেই তাসনিমের ভেতরটা জ্বলে গেল, এই হিংসেই তো সব পুড়িয়ে ছাই করে দিল। পিয়ালি অসুস্থ কথাটা শুনতেই তাহমিনা আবেগী হয়ে পড়ল। আফতাবকে জিজ্ঞেস করলো, পিয়ালির কি হয়েছে? তাসনিম ফোরন কেটে বলল, বিশ্বাস করিস না আপু, ওরা আবার তোকে মিথ্যা বলছে। আয়াজ তিরিক্ষি গলায় বলল, আমি সেসব কিছু জানতে চাই না, তোমাদের মধ্যে যা কিছু হোক তা একান্তই তোমাদের সমস্যা। আই নিড মাই ওয়াইফ, পিহুকে লাগবে আমার। একবার যখন আমার জীবনে এসেছে তখন মৃত্যুর আগে ওকে ছাড়ছি না আমি। আফতাব ছেলের পিঠে হাত রাখলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি জানতাম তুমি বুঝবে, মেয়েটা অনেক ভালো মনের, তুমি সুখী হবে। যাও তোমার বউকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, ও তোমার বউ, ওর এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আছে। কে কি বললো সেসব ভেবে তোমার কোনো লাভ নেই। আর বাড়িটা আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। কথাটা তাসনিমের দিকে তাকিয়ে বলল আফতাব। আয়াজ বাবার অনুমতি পেয়ে ছোট লাগায়, আজকে তো পিহুকে মনের কথা জানাতে চেয়েছিল, এত আয়োজন করে জলদি বাড়ি ফিরে এসেছিল, অথচ সেসবের কিছুই হলো না। আয়াজ গাড়িতে উঠেই বিড়বিড়িয়ে বলল, আমাকে পুড়িয়ে পালাবে কোথায়? যেখানেই যাও আমি তোমাকে ঠিক খুঁজে নেব, তারপর আমার বুকের বাজারে বন্দি করে রাখবো। আফটার অল আই এম ইউর পরাণের স্বামী। বলেই হাসলো আয়াজ। পিহুর প্রতিটি কথার ব্যবহারে সবকিছু আয়াজ অভ্যস্ত হয়ে পড়েছে। এখন পিহুকে নিজের মধ্যে অনুভব করেও কতদিন এমন হয়েছে অফিসের কর্মচারীদের সাথে পিহুর মতো করে কথা বলেছে, পরে অবাকও হয়েছে মেয়েটা ওর সাথে এটা কি করে ফেললো। এখন নিজের ভেতরে আয়াজ নিজের অপেক্ষায় পিহুকে বেশি খুঁজে পাই। পিহুর কথা ভাবতে ভাবতে আনমনে ড্রাইভ করছিল। আচমকা সামনে কিছু পড়ায় অতর্কিত ব্রেক কষে আতঙ্কিত হয়ে তাড়াহুড়োয় বাইরে বেরিয়ে আসে একটা মেয়েকে দেখতে পাই, মাথা চেপে ধরে বসে আছে। খুব বেশি লাগেনি ভেবে আয়াজ স্বস্তির দম ফেলে ধীরে ধীরে এগিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি ম্যাম, আপনার কি লেগেছে কোথাও? মেয়েটা পিটপিট করে তাকায় ওর দিকে। আয়াজ চমকিত হয়ে ডেকে উঠে, পিহু। অতঃপর দৌড়ে গিয়ে পিহুকে ধরে ফেলে। ততক্ষণে পিহু জ্ঞান হারিয়ে আয়াজের বুকেই ঢলে পড়ে চিন্তায় পড়ে যায় ও। তারপর বলল, এই পিহু চোখ খুলো। শিট, নিজের উপরে আয়াজের রাগ হচ্ছে এখন, আর একটু সাবধানে ড্রাইভ করা উচিত ছিল ওর। মাথায় অল্প চোট লেগেছে। আয়াজ সময় নষ্ট করলো না, পাজাকুলে তুলে নিয়ে গাড়িতে শুয়ে দেয়। ওর চোখের বেকুল হয়ে আশেপাশে তাকিয়ে হসপিটাল খুঁজছে। এই মুহূর্তে যেন পিহুর নয়, ওর দম আটকে আসছে। বেশ কিছুক্ষণ পরে একটা হসপিটাল পেল। দ্রুত নেমে পিহুকে কুলে তুলে ব্যস্ত পায়ে হসপিটালের ভেতর ঢুকে পড়ে। তারপর বলল, নার্স, ডক্টর কোথায়? নার্স বলল, কি হয়েছে ওনার? বলল, অ্যাক্সিডেন্ট, গাড়ির সামনে এসে পড়েছিল, আমি খেয়াল করিনি। নার্স বিরক্ত হয়ে বলল, চোখ কি কপালে গাড়ি নিয়ে চালান নাকি? ডাক্তার ভেতরে আছে, আসুন। ডক্টরকে দেখে আয়াজের উত্তেজনা বাড়ল। পিহুকে দেখিয়ে ছটফটিয়ে বলল, প্লিজ আমার স্ত্রীকে একটু দেখুন। ডক্টর বলল, চিন্তা করবেন না, দেখে তো মনে হয় চোট বেশি গভীর নয়, হয়তো ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, আমি দেখছি। মহিলা গাইনি ডাক্তার ছিলেন উনি, এই মুহূর্তে ডক্টর বলতে উনিই আছেন।
আসেন, পিহুকে ভালো করে চেক করলেন, নার্সকে আলট্রা করার প্রস্তুতি নিতে বললেন। আয়াজের মাথায় ঢুকছে না এতে আলট্রা করার কি আছে। তারপর বলল, আপনি একটু বাইরে যান। আয়াজ বলল, থাকি না প্লিজ, অসহায় গলায় বলল আয়াজ। ডক্টরের অবস্থা বুঝতে পেরে মুচকে এসে বলল, খুব ভালোবাসেন। আয়াজ বলল, খুব। ডাক্তার বলল, চিন্তা করবেন না, ভালো কিছুই হবে। ডক্টরের সান্ত্বনা দেওয়ায় আয়াজ মুখ লুটকিয়ে বাইরে চলে গেল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পিহুর চেক আপ চললো। এদিকে আয়াজ অধৈর্য হয়ে বাইরে পাইচারি করছে, আর এদিকে মায়ের রাগে এখনই হসপিটালের দরজা ভেঙে ফেলবে এমন হয়েছে। মফিজ খুব কষ্টে ওকে আটকে রেখেছে। তারপর বলল, ভাই শান্ত হন, একটু সময় তো লাগবেই, ভাবির অ্যাক্সিডেন্ট বড় আছিল। আয়ান বলল, তুই চুপ কর, আমার বউয়ের কিছু হলে মফিজ আমি পুরো হসপিটাল বরবাদ করে ফেলবো। মফিজ বলল, ভাই শাকিব খানের ডায়লগ বাদ দেন, পুরান হয়ে গেছে। আয়ান বলল, এই মফিজ, চোখ রাঙিয়ে গর্জে উঠলো মায়ান। মফিজ এমন সিচুয়েশনে না চাইতেও বলে ফেললো, আমি জিল্লু না ভাই, আমার কাছে কোনো মাল নাই। মায়ান বলল, শালার পুত। মফিজ বলল, ভাই ডাক্তার। মায়ান রাগ নিয়ন্ত্রণ করে এগিয়ে যায়। তারপর বলল, আমার পাখির কি অবস্থা, জ্ঞান ফিরেছে? ডাক্তার বলল, আল্লাহর রহমতে এ যাত্রায় বেঁচে গেছেন, আপাতত অজ্ঞান আছেন, জ্ঞান ফিরলে তখন দেখা করতে পারবেন। মায়ান ডক্টরের কলার চেপে ধরে বলল, জ্ঞান ফিরলো মানে? জ্ঞান ফেরানোর জন্য তো তোর এখানে নিয়ে এসেছি, আর তুই বলছিস এখনো জ্ঞান ফিরেনি? ওষুধ দে, ইনজেকশন লাগা, তাও আমার বউয়ের জ্ঞান ফিরা। তুই জানিস সেই সকাল থেকে কুত্তার মতো ওকে খুঁজছি আমি, হারে বজ্জারটা অ্যাক্সিডেন্ট বাদিয়ে আমার জান নিয়ে টানাটানি করছে। আমার প্রশ্নের কৈফিয়ত দেবে কে? ডক্টর ভয়ে খামছে। মফিজ অনেক কষ্ট করে ছাড়িয়ে নিল ওকে। তারপর বলল, ভাই শান্ত হন, এত হাইপার হইলে হইব, আগে ভাবির জ্ঞান ফিরুক, শান্ত হন। মায়ান হাই হাই করে বলল, শান্তির মা মরে গেছে রে। মফিজ হতাশ, বড়ই হতাশ। মায়ানকে এই মুহূর্তে পাগলা গারদে রেখে আসতে ইচ্ছে করছে ওর। আর এদিকে ডক্টর বলল, অভিনন্দন মিস্টার আয়াজ, আপনার স্ত্রী মা হতে চলেছে। ডক্টর হাসি মুখে আয়াজকে বাবা হওয়ার সুখবর দেয়। এক মুহূর্তের জন্য আয়াজ থমেরে গেল, ওর মুখে হাসি নেই। ডক্টর দেখে সন্দেহ প্রকাশ করে বলল, কি হলো মিস্টার রায়ান, আপনি খুশি হননি? আয়াজ হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। ডক্টর বলল, মানে? আয়াজ বলল, কিছু না, আমি কি আমার ওয়াইফের সাথে দেখা করতে পারি? ডক্টর বলল, অবশ্যই, মূলত প্রেগন্যান্সির কারণে উনি জ্ঞান হারিয়েছিলেন, ভয় পেয়েছিলেন তো তাই। এখন সবকিছু ঠিক আছে, চেষ্টা করবেন ওনাকে টেনশন ফ্রি রাখার, আর খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেবেন। আয়াজ বলল, ওকে ডক্টর, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি ওর খেয়াল রাখবো। আয়াজ হাসি মুখে পিহুর কাছে যাই। পিহু তখন ভীতু হয়ে বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। আয়াজ গলা পরিষ্কার করে কেসে ওঠে। শব্দ পেয়ে পিহু নড়েচড়ে বসলো। আয়াজ ওর পাশে টুল টেনে বসে পড়ে নরম গলায় বলল, কেমন আছো? মাথা ব্যথা করছে। অপরিচিত কেউ প্রিয়তাকে তুমি সম্বোধন করায় কিছুটা অবাক হলো। তখনই মনে পড়লো এই লোকটাই ওকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে এসেছে। ও সৌজন্যতা দেখিয়ে মাথা নেড়ে না বোঝায়। আয়াজের হাতটা আলতো করে ধরতে প্রিয়তা চমকে ওঠে। হাত সরাতে গেলে আয়াজ বলে ওঠে, আমাকে আগে জানাওনি কেন? প্রিয়তা কিছুই বুঝলো না। আয়াজের সাথে পরিচিতর মতো সাবলীলভাবে কথা বলছে দেখেও চরম অবাক হচ্ছে। প্রিয়তার থেকে কোনো উত্তর না পেয়ে আয়াজ বলে ওঠে, এসব কবে হলো? আমার অজান্তে আমার বাচ্চার মা হয়ে বসে আছো তুমি, একটা বারো বলার প্রয়োজন মনে করলে না? এত রাগ জেদ কেন তোমার? এমনিতেও তো ভালোবাসি স্বীকার করো না। অথচ আয়াজকে থামিয়ে দিয়ে প্রিয়তা ফুপিয়ে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত গলায় জিজ্ঞেস করলো, কি বললেন আপনি? আমি আমি আয়াজ অবাক হয়, বিস্মিত গলায় বলল, তুমি জানতে না? ও আল্লাহ, তার মানে আমি প্রথম যে তোমার আগে জেনেছি আমাদের বেবি আসছে। আয়াজ ভীষণ খুশি হলো। এদিকে প্রিয়তার কণ্ঠস্বর যেন গলাতেই আটকে গেছে। এতদিনের স্বাদ অবশেষে পূরণ হয়েছে ওর। মায়ানের সন্তানের মা হতে চলেছে ও। এত এত খুশি প্রিয়তা কোথায় রাখবে? তারপর বলল, আমি বাড়ি যাব। আয়াজ বলল, যাবেই তো, ডক্টরকে বলে তোমাকে নিয়ে যাব। প্রিয়তা বলল, আপনি কে? আয়াজ আকাশ থেকে পড়লো। পরক্ষণে মনকে বুঝিয়ে শান্ত করে নরম গলায় বলল, দেখো পিহু, আমি বুঝতে পারছি আম্মু তোমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়, তুমি হয়তো অভিমান করেছো। দেখো, তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো আমার আম্মু কেমন মানুষ। আম্মু ভালোবাসে তোমাকে। হ্যাঁ, তোমার মাকে নিয়ে যেটা ঘটেছে খুব খারাপ হয়েছে। আমার আম্মুকে এটা নিয়ে আমি ছোটবেলা থেকে সাফার করতে দেখেছি, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। আম্মু যদি জানতে পারে তুমি প্রেগনেন্ট, তাহলে সব ভুলে যাবে। প্রিয়তা বলল, পিহু? কে পিহু? আমি তো প্রিয়তা। এবার আয়াজের মাথা ঘুরছে। প্রিয়তা মানে? হেই পিহু, তুমি কি আমার উপরে রাগ করলে? দেখো, আমি এখন তোমার নাম ঠিকঠাক নিতে পারি না, আমি তোমাকে মিসও বলি না। তুমি তো আমার মিসেস, তাই না? মিসেস আয়াজ রায়ান, এরকমটা করো না প্লিজ। প্রিয়তা বলল, আশ্চর্য, আমি পিহু নই, আমি প্রিয়তা। মায়ান রেজা। আয়াজ বলল, মায়ান? কে মায়ান? প্রিয়তা বলল, আমার স্বামী। আয়াজ বলল, মজা করছো আমার সাথে? তোমার পরনের স্বামী আমি, আয়াজ রায়ান, ভুলে গেলে তুমি? প্রিয়তা কিছুই বুঝতে পারছে না। এদিকে কাছে ফোনও নেই, আর না মায়ানের নম্বর ওর মনে আছে। সব মিলিয়ে বাজে রকম ভাবে ফেসে গেছে ও। তো নার্স বলল, মিস্টার রেজা, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। নার্স কথাটা বলতেই মায়ের নার্সকে ঠেলে দূরে সরিয়ে ভেতরে ঢুকে পড়ে। পিহু তখন আদোখোলা চোখে হসপিটালের দেওয়াল দেখছে, বোঝার চেষ্টা করছে ও এখন কোথায় আছে। এর মধ্যে হুড়মুড়িয়ে মায়ান এলো, এসে ওকে জাপটে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। পিহু ছিটকে ওঠে। অপরিচিত কেউ এভাবে ওকে স্পর্শ করায় ওর রাগ হলো খুব। মায়ানকে ঠেলে সরিয়ে দেয়, মাথাটা ভার ভার লাগছে। মায়ান ওর সরিয়ে দেওয়ার অবাক হলো, গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি? পিহু সরো চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, পাখি
কার পাখি? কোথায় পাখি? মায়ান বলল, তুমি পাখি, আমার পাখি। পিহু রাগ দেখিয়ে বলল, হসপিটালের মধ্যে ফাইজলামি হচ্ছে। আমাকে দেখে কি টিয়া ময়না দুয়েল কোয়েল মনে হয়? আর হসপিটালের মধ্যে তুমি কোথা থেকে আসলে? আর হ্যাঁ, কে তুমি? মায়ানের মুখটা বিস্ময়ে হা হয়ে গেছে। ও গলা ফাটিয়ে মফিজকে ডেকে বলল, ওরে মফিজ, ডাক্তার ডাক। শালার পুত্র আমার বউয়ের মগজ থেকে ঘিলু খুলে নিয়েছে। বউ যে আমায় চিনতেই পারছে না। পিহু কানে আঙ্গুল ঢুকিয়ে মুখ বিকৃত করে আছে। কানের বুকা নাড়িয়ে দিল মায়ান। মফিজ ছুটতে ছুটতে এলো, হাবাতে হাবাতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? মায়ান বলল, ডাক্তার ডাক বেটা, তোর ভাবির মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, আমাকে চিনতে পারছে না। মফিজ বলল, কি কোন ভাই, এ যে সাংঘাতিক কথা। পিহু এর মধ্যে ক্ষিপ্ত মেজাজে বলে ওঠে, ও হ্যালো, আমি ঠিক আছি, ওকে। তোমরা কারা? কি চাই? মায়ান ওর দিকে ঝুঁকে মুখ এদিক ওদিক ঘুরিয়ে বলল, লুক এট মি পাখি, আই এম ইউর জামাই, অনলি ওয়ান পিস। আমি জানি তোমার স্মৃতিশক্তি খুবই দুর্বল, মাঝে মাঝে আমাকে ভুলে যাও। পিহু বলল, আমি তোমাকে ভুলতে যাবো কেন? আমি তোমাকে চিনলে তো তবে। মায়ান বলল, এই মফিজ, বাদাম নিয়ে আইতো। মফিজ বলল, হ্যাঁ। মায়ান বলল, হ্যাঁ, জলদি যা, ইমিডিয়েটলি বউকে বাদাম খাইয়ে স্মৃতিশক্তি ফেরাতে হবে। পিহু বলল, আরে আচ্ছা পাগল তো, আমি পিহু, প্রত্যুষ রহমান পিহু, ডটার অফ পিয়ালি অ্যান্ড তৌসিফ রহমান, ওয়াইফ অফ আয়াজ রায়ান। শুনেছো, আমার জামাইয়ের নাম আয়াজ রায়ান। মায়ান পিহুর ঠোঁটে আঙুল চেপে ধরে শাসিয়ে বলল, ওই মুখে আমি ছাড়া অন্য কারোর নাম নয়। শালার পুত্র আমার নাদান বউয়ের সাথে এটা কি করে ফেলেছে? বউয়ের ব্রেন থেকে জামাইয়ের নামটাই পাল্টে দিল। পিহুর মাথা যন্ত্রণা শুরু হলো, প্রচুর ব্লাড হয়েছে। মায়ানের সাথে ঝগড়া করার এনার্জিও নেই। ও ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। মায়ান ধরলো ওকে, আলগোছে বিছানায় শুয়ে দেয়। তারপর বলল, কি হলো পাখি? পাখি বলো তো। অফিস বলল, কি জানি ভাই, ডাক্তারের লগে কথা কইতে হইব। মায়ান বলল, চল, একটা কেউ আজকে আস্ত রাখবো না। মফিজ বলল, রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে ভাই, ডাক্তার মানুষ, মানুষের জান বাঁচায় ওরা। বলল, আর আমার জান নিয়ে যে টানাটানি করছে তার কি হবে? আর এদিকে আয়াত চিন্তিত হয়ে ডাক্তারের সামনে বসে আছে। তারপর বলল, ডক্টর, পিহু আমাকে চিনতে পারছে না কেন? আর নিজেকে অন্য একটা নামে পরিচয় করিয়ে দিচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না। ডাক্তার নিজেও কনফিউজ, কিন্তু আয়াজকে তো কিছু বলতে হবে। তারপর বলল, দেখুন মিস্টার রায়ান, আমার মনে হয় ওনার শর্ট টাইম মেমোরি লস হয়েছে। অনেক সময় এমন হয়, আতঙ্কিত হয়ে পড়লে মানুষ স্বাভাবিকভাবে অনেক কিছু ভুলে যায়। তখন তাদের পুরনো অনেক কথা মনে থাকে না। আবার অনেকে নিজেকে অন্য কেউ মনে করে। হয়তো আপনার স্ত্রীর কেসটা সেরকমই। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, বাড়িতে নিয়ে যান, সবার সাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ওনাকে কোনো বিষয়ে জোর করবেন না বা জোর করে কিছু করাতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আর এখন উনি প্রেগনেন্ট, এখন তো আরো সাবধানে থাকতে হবে। আয়াজ বলল, জি ডক্টর, আমি বিষয়টা খেয়াল রাখবো, ধন্যবাদ। ডক্টর বলল, মাই প্লেজার। আর এদিকে হসপিটালের ডক্টরকে উল্টো করে সিলিং এর সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। উনার মাথা আর হাত দুটো নিচে ঝুলন্ত অবস্থায় আছে। একদিকে মফিজ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, আর সামনে ম্যান ডেস্কের উপর বসে বেত নিয়ে একটু পরপর ডেস্কে বাড়ি মারছে। তারপর বলল, বল, আমার বউয়ের সাথে কি করেছিস? আবার তামিল মুভির মতো ব্রেন ট্রান্সফার করে দিসনি তো? ডাক্তার হাপ্পাস করে বলল, একদম না স্যার, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আয়ন বলল, বিশ্বাস আর তোদের? তোরা তো মরা মানুষকে অপারেশন করে দিস জীবিত বলে। এখন বল, আমার বউ সুস্থ হবে কি করে? ডক্টর বলল, আমাকে নিচে নামান আগে, এভাবে থাকলে এখনই রক্ত উঠে মরে যাব আমি। আমার শ্বাসকষ্টেও সমস্যা আছে, আর থাকতে পারছি না, মাথা ঘুরছে, নামান প্লিজ। মায়ান বলল, এই মফিজ, কি বলিস, নামাবো শালার পুত্রে? মফিজ বলল, ঝুলাইয়া রেখে লাভ নাই ভাই, নামাই ফেলান। ডক্টরকে নামাতে আগে ইনহেলার নিল, লম্বা লম্বা শ্বাস ফেলে স্থির হয়। তারপর বলল, এবার বল, সমস্যা কোথায়? আমার বউ আমাকে কেন চিনতে পারছে না? ডক্টর বলল, ওনার তো মাথায় চোট লেগেছে, আই থিঙ্ক ওই জন্য ওনার মেমোরি লস হয়েছে। এখন কি স্মৃতিশক্তি ফেরানোর জন্য বাংলা মুভির মতো মাথায় বাড়ি মারতে হবে? দেখ, আমার একটাই শখের বউ, ওকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না, ভালো কোনো ওষুধ দেন। ডক্টর বলল, এই রোগের কোনো ওষুধ নাই। মায়ান বলল, তাহলে? ডক্টর বলল, পুরনো সবকিছু মনে করান, বাড়িতে নিয়ে যান, ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। মায়ান বলল, আর মনে না পড়লে? ডাক্তার শুকনো ঢোক গিলে বলল, মনে পড়বে না কেন? অবশ্যই মনে পড়বে, আপনি বাড়িতে নিয়ে যান, আশা করি সব ঠিক হয়ে যাবে। মায়ান বলল, ঠিক না হলে আমি তোর ব্রেন ট্রান্সফার করে গাধার ব্রেন বসিয়ে দেব, মনে রাখিস। ডাক্তার মনে মনে ভাবে, আর এই হসপিটালে থাকলে তো জীবন আগে না চাকরি আগে। মায়ানকে ভারী চিন্তিত দেখাচ্ছে। মফিজ প্রশ্ন করলো, কি হয়েছে ভাই? মায়ান বলল, এখন আর কি আবার জোর করে বিয়ে করতে হবে? মফিজ সাই দিয়ে বলল, তাই তো মনে হইতেছে ভাই, এটা ছাড়া তো আপনাকে আর কোনো স্মৃতিই নাই। মায়ান হতাশার শ্বাস ফেললো, আগে কি আছে কপালে কে জানে। আর এদিকে আয়াজ প্রিয়তাকে নিয়ে বাড়িতে এসেছে। অপরিচিত জায়গা দেখে প্রিয়তার ভয় লাগছে। হসপিটাল থেকে পালাতে চেয়েছিল, কিন্তু বাইরে চান্দুলালের লোকজনকে দেখে ভয়ে আয়াজের সাথে আসতে রাজি হয়েছে। এখানে এসে এতগুলো অপরিচিত মুখ দেখে প্রিয়তা ভরকে গেল। তাসনিম আবারও পিহুর চেহারায় প্রিয়তাকে দেখে খেপে গেল। তাহমিনাকে দেখিয়ে আঙুল তুলে বলল, দেখেছিস আপু, বেহায়া মেয়েটা আবারও এসেছে। এই মেয়ে বের হ, বের হ বলছি। তাসনিম প্রিয়তার দিকে তেড়ে আসলে আয়াজ ওকে আড়াল করে সামনে দাঁড়ায়, হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার খালামণি, একদম আমার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করবে না। তাসনিম বলল, তুই আমার সাথে মুখে মুখে কথা বলছিস আয়াজ? তুই তোর এত অধপতন হয়েছে? তাহমিনা ঠান্ডা গলায় বলল, ওকে বেরিয়ে যেতে বল। আয়াজ, আমি ওর মুখ দেখতে চাই না, পিয়ালির মেয়ে আমার বাড়িতে কোনো জায়গা নেই। আয়াজ বলল, কিন্তু আমার সন্তান তো এবারই রই, সে কারণে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও
যাবে? ছাড়া গলায় বলল আয়াজ। ওর কথায় তাসনিম তাহমিনা দুজনেই চমকে ওঠে। তাসনিম অবিশ্বাস নিয়ে বলল, তোর সন্তান মানে? আয়াজ বলল, পিহু প্রেগনেন্ট, আমার বাচ্চার মা হতে চলেছে ও। তাহমিনা বিভ্রান্ত চোখে তাকিয়ে আছে। তাসনিমের মাথা ঘুরছে। অবিশ্বাস করার মতো কোনো কারণই নেই। পিহু বারংবার এটা প্রমাণ করেছে ওর আর আয়াজের সম্পর্ক আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক। তাসনিমের আয়াজের উপরে রাগ হচ্ছে। হাদা ছেলেটা বউ বিয়ে মানি না বলে বলে শেষে বাচ্চা নিয়ে নিল, তাও এত জলদি। প্রিয়তা বিস্ময় নিয়ে আয়াজের মুখপানে তাকায়। কত সহজে আয়াজ ওর বাচ্চাকে নিজের বলে পরিচয় করিয়ে দিচ্ছে, অথচ প্রিয়তা তো জানে এই বাচ্চা মায়ানের। এদিকে কিছু বলারও সাহস পাচ্ছে না। এতগুলো মানুষ তো চোখে ভুল দেখতে পারে না, সবাই প্রিয়তাকে পিহু ভাবছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কিন্তু সেটা কি কারণ? আয়াজ তাহমিনার কাছে গিয়ে ওর হাত দুটো আলতো করে ধরে বলল, আম্মু যা হয়েছে ভুলে যাও না। আমি বলবো না পিয়ালি আন্টিকে তুমি মাফ করে দাও, কিন্তু এটা নিশ্চয়ই বলবো এসবে পিহু আর আমার নিষ্পাপ বাচ্চার কোনো দোষ নেই। ও তো নিরপরাধ। তোমাদের মান অভিমানের টানাপোড়েনে আমার বাচ্চাটা কেন শাস্তি পাবে বলো? তাহমিনার মুখে কথা নেই, কি বলবেন ভেবে পাচ্ছেন না। পিহুকে উনি ভালোবেসে ফেলেছেন, এটা সত্যি। আবার পিয়লিকে চরম ঘৃণা করেন, এটাও সত্যি। সবকিছুর ঊর্ধ্বে যদি কিছু থাকে তাহলে সেটা হলো পিহুর গর্ভবতী এটা। তাহমিনা থমথমে গলায় আদেশ দিল, ওকে ঘরে নিয়ে যা আয়াজ। আয়াজের মুখে হাসি ফুটলো। ও জানতো পিহুর প্রেগনেন্সির কথা শুনলে ওর মায়ের মন ঠিকই নরম হবে, হলেও তাই। তারপর আয়াজ বলল, চলো। প্রিয়তার শরীরটা ভালো লাগছিল না, তাই আয়াজের সাথে বিনা বাক্যে চলতে লাগলো। সিঁড়ির কাছে এসে আয়াজ ওর হাতটা ধরলো। চমকে উঠে হাত সরাতে চাই প্রিয়তা। আয়াজ আশ্বস্ত করে বলল, এখন তোমাকে সাবধানে চলাফেরা করতে হবে, সুস্থ নাও তুমি, আমি ধরছি, চলো। আয়াজের কথায় মনকে সান্ত্বনা দিল প্রিয়তা। আর এমনিতেও আয়াজের স্পর্শে ওর একটু বাজে অনুভব হয়নি। প্রিয়তাকে নিয়ে আয়াজ যখন সতর্কতার সাথে সিঁড়ি ভেঙে উপরে উঠছিল, প্রিয়তা মনে মনে ভাবে নিশ্চিত ওই মেয়েটা অনেক ভাগ্যবতী, নয়তো আয়াজের মতো স্বামী সবাই পায় না। প্রিয়তাকেও চেনে না, তবুও চেহারা মিলের জন্য কতটা কেয়ার করছে। আবার আফসোসও হয়, ইস আজকে ওর জায়গায় পিহুর থাকার কথা ছিল। এত এত ভালোবাসা কেয়ার সব তো পিহুর পাও না। আবার মায়ানের কথা মনে হতেই খারাপ লাগে। ওকে ছাড়া মায়ান কি করছে কে জানে। প্রিয়তা এখান থেকে কি করে বের হবে, কি করে? আর এদিকে পিহুর ঘুম ভাঙলো মায়ানের কণ্ঠে। পিট পিট করে তাকাতেই মুখের উপরে ঝুঁকে আসা মায়ানকে দেখে অতর্কিত দিল এক লাথি। মায়ান আকস্মিক আক্রমণে দূরে ছিটকে পড়ে, ফ্লোরে পড়ে গিয়ে কোমরে ব্যথা পাই। পিহু বিছানায় বসে ওর দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। তারপর বলল, কি হচ্ছিল এসব? আমি কোথায়? কি চাই তোর? উদ্দেশ্য কি? কোথাও ওই থালাম্মা পাঠানি তো? মহিলাকে আমার একদম বিশ্বাস নেই। এদিকে মায়ান কোমরে টান দিয়ে টেনে টেনে নিজেকে কোনো মতে দাঁড় করায়। কোমর বেঁকিয়ে হেঁটে আস্তে আস্তে বলল, ওই মা, দিলে তো কোমরটা ভেঙে। পাখির মতো শরীরে এত শক্তি এলো কোথা থেকে? আবার তুই তুকারি করছো। হায় আল্লাহ, আমার বউকে মনে হয় ভূতে ধরেছে। পিহু বলল, শাট আপ। কিসের বউ, কার বউ? আর কতবার বলবো আমি পিহু? মায়ান থেমে গেল। মনে করার চেষ্টা করলো ডাক্তার কি যেন বলেছিল। পিহু যা বলবে সেটাই শুনতে হবে, জোর করে কোনো কিছু করা যাবে না। মায়ান সবকিছু মানে নিজেকে ধাতস্থ করলো। তারপর হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, ঠিক আছে, পিহু পাখি বলেই ডাকবো। তুমি চাইলে আকিকা দিয়ে পার্মানেন্টলি তোমার নাম পিহু পাখি রেখে দেই। পিহুর এখন অসহ্য লাগছে, মাথার ক্ষত এখনো সারেনি। ও মাথা চেপে বসে রইল। মায়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, মাথা ব্যথা করছে পাখি? পিহু দাঁত খিটমিট করে বলল, না, গলা ব্যথা করছে, টিপে দেবেন নাকি? মায়ান ফট করে বলে ওঠে, তুমি যা বলবে। তৎক্ষণাৎ পিহুর লাল লাল চোখ দেখে ফিচেল হেসে বলল, রেস্ট নাও, আমি পরে আসবো। মায়ান চলে যেতেই পিহু হাঁপ ছাড়লো। এদিক ওদিক তাকিয়ে রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আর এদিকে প্রিয়তা আয়াজের রুমে টাঙানো বড় ছবিটার দিকে তাকিয়ে হা হয়ে বিস্ময়ের চোখ কপালে উঠে গেছে। দেয়ালে আয়াজ পিহুর বিয়ের কয়েকটা ছবি টাঙানো আছে। সারপ্রাইজ হিসেবে আয়াজের ছবিটা বাধাই করিয়ে রেখেছিল, লোকটা এসে টাঙিয়ে দিয়ে গেছে। প্রিয়তাকে অবাক হয়ে ছবিটা দেখতে দেখে আয়াজ মুচকি এসে বলল, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আব্বুকে অনেক বলে ছবিটা সংগ্রহ করি। আমাদের বিয়েটা তো স্বাভাবিক ছিল না, তোমাকে বধূবেশে দেখাও হয়নি আমার। আমি তো তোমার নরম রূপে নয় বরং তেজটাই দেখেছি। সে যাই হোক, জানি তোমার অনেক কিছুই মনে নেই, হয়তো আমাদের বিয়েটাও ভুলে গেছো। আফসোস নিয়ে বলল আয়াজ। তারপর বলল, আচ্ছা তুমি আরাম করো, আমি খাবার নিয়ে আসছি, এখন আর নিচে যেতে হবে না। আয়াজ চলে যেতে লাগলে প্রিয়তা প্রশ্ন করে বলল, এটাই কি পিহু? আয়াজ বলল, হ্যাঁ। প্রিয়তা একদৃষ্টিতে ছবিটাকে দেখছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হতবাক। হুবহু এক। দুটো মানুষের চেহারা এতটা মিল কিভাবে থাকতে পারে? এজন্য কি সবাই ওকে পিহু ভাবছে? ও এখানে থাকলে পিহু কোথায়? প্রিয়তার মাথা ঘুরছে, কোনো প্রশ্নের উত্তর নেই, সব যেন ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। আর এদিকে পিহু আলমারি ওয়ার্ড্রোব ধরতে গেলে ঘরের প্রতিটি কোণা তন্ন তন্ন করে খুঁজে একটা নীল ডায়েরি ব্যতীত তেমন কিছুই পেল না। মনে মনে স্থির করে মায়ান বাড়ি থেকে বের হলে পুরো বাড়িটা খুঁজে দেখবে, কিছু তো নিশ্চয় আছে যার জন্য মায়ান এভাবে ওর পেছনে পড়ে আছে। মায়ান বাইরে এসে মফিজকে কল করলো। মফিজ বলল, হ্যাঁ ভাই কোন? মায়ান বলল, পেলি। মফিজ বলল, কাজী তো গায়েব হয়ে গেছে ভাই। মায়ান বলল, কাজীর নামে পাজি? আর কেউ নাই? মফিজ বলল, আছে একজন, কিন্তু মুখ খুলতেছে না, কাজী কোথায় আছে? মায়ান বলল, মুখের মধ্যে বন্দুকের নল ঢুকিয়ে তারপর প্রশ্ন কর, তাহলেই তো হয়। মফিজ বলল, জি ভাই। মায়ান বলল, আচ্ছা শুন, কাজ হলে জলদি চলে আসিস, বউটার ব্যবহারে নিজেকে এতিম এতিম মনে হচ্ছে। মফিজ বলল, কিন্তু ভাই বাপ মা না থাকলে তাকে এতিম কয়, বউয়ের জন্য কেউ এতিম হয় নাকি? মায়ান বলল, আমি হই, তোর কোনো সমস্যা সালাম? মফিজ বলল, কোনো সমস্যা নেই,
জীবনে বউ ইম্পর্ট্যান্ট, বউ ছাড়া কোনো গতি নাই, যার বউ নাই তার এই দুনিয়ার কেউই নাই। মায়ান বলল এবার রাখ। মায়ান ফোন পকেটে ভরে রান্নাঘরের দিকে এগোয়। এবার কিছু রান্না করা জরুরি, এই অবস্থায় পিহুর বাইরে খাবার খাওয়া উচিত হবে না। মায়ান যতটুকু পারলো রান্না করলো, ভাত, ডিম পোচ আর সবজি, ব্যাস। এদিকে পিহু নীল ডায়েরিতে ডুবে আছে। প্রিয়তার ডায়েরি ছিল এটা। প্রিয়তার ছোটবেলায় অনেক স্মৃতি ডায়েরির পাতায় লেখা আছে। মাঝখানটায় এসে একটা ছবিও পেল, প্রিয়তার ছোটবেলার ছবি। নাদোষ নুদোষ ছবিটা দেখে পিহু আনমনে হেসে উঠল, শব্দ করে ছবিতে চুমু খেলো, তারপর বলল হাউ কিউট। মায়ান বলল থ্যাংক ইউ পাখি, আমি জীবনেও ভাবিনি তুমি আমার রান্না খাওয়ার আগে এতটা প্রশংসা করবে। মায়ানের কণ্ঠে পিহু সতর্ক চোখে তাকায়, ডায়েরিটা পাশে রেখে দিয়ে ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে কাটকাট গলায় বলল আমি তোমাকে কিছু বলিনি। মায়ান বলল সে যাই হোক, ওষুধ খাওয়ার সময় এখন, খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। পিহু বলল রান্না কে করলো? মায়ান বলল অবশ্যই তোমার জামাই। ভাব নিয়ে কলার টেনে বলল মায়ান। পিহু মুখ পাঞ্ছে করলো, তা দেখে মায়ান হতাশ হয়ে বলল এ আমার সাথে কি হয়ে গেল? আমার আলাপোলা বউটা এমন করলার মতো তিতা হইলো কেমনে? পিহু বলল হে আমি মোটেও করলা নই। মায়ান বলল না না, তুমি তো আমার লাড্ডু, কলকাতার রসগোল্লা, এবার খেয়ে নাও পাখি, জলদি সুস্থ হতে হবে তো। পিহু বলল কিছু মেশাওনি তো? সন্ধিহান গলায় বলল পিহু। মায়ান জোর গলায় বলল একদম না, তুমি চাইলে আমি আগে খেয়ে দেখতে পারি। পিহু বলল ট্রাই দিস। মায়ানের মুখটা চুপসে গেল। ও তো ভেবেছিল পিহু ওর কথা কানেই নেবে না, কিন্তু হলো তো উল্টা। সে যাই হোক, ও খাবার থেকে অল্প একটু খেলো, মুহূর্তে ওয়াক ওয়াক করে ফেলে দিল। তারপর বলল ডিম ভাজি না লবণের ফ্যাক্টরি ইচ্ছি। পিহু বলল খাবার অর্ডার দাও, এসব খাইয়ে আমাকে মারতে চাইছো নাকি? মায়ান বলল তুমি তো বাইরের খাবার পছন্দ করো না রাইট? কিঞ্চিত অবাক হয়ে জিজ্ঞেস করলো মায়ান। অতপর পিহু বুকে হাত গুজে বলল আই লাভ ফাস্ট ফুড। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আন্দাজ করতে পারছেন গল্পে কি হচ্ছে। তো যাই হোক, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পাবেন। অবশ্যই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।